আমাকে প্রয়োজনে এখানেই নামিয়ে দিয়ে যান। ওই বাড়িতে আমি যেতে চাই না। আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমাকে রাস্তার এই পাশেই নামিয়ে দিয়ে ফিরে যান আপনি। উঁচু সামনের দিকে নজর স্থির রেখে জবাব দিয়ে বলল, আমি তোমাকে ঠিকানাবিহীনভাবে যেখানে সেখানে ছেড়ে দিতে পারি না। বাড়ি পৌঁছে দিচ্ছি। কোনো বিপদ হলে আমি আছি। আর তাছাড়া আমাদের এই সম্পর্কটা আগ পেছ ভেঙেই যেত। তুমি আগে আগে বিচ্ছেদ চেয়ে ভালো করেছো। আমরা কেউই অনুভূতির মায়াজালে আটকালাম না। একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবো। মানুষ হারানোর শোকে বুক ভারী হবে না, দমও বন্ধ হয়ে আসবে না। ঋতু গোমরা মুখে বলল, আমি যা চাইবো তাই দেবেন নাকি? আপনাকেও তো চেয়েছি, কই দিলেন না তো। ভুলের জন্য হাজার বার মাফ চেয়েছি, কই মাফ করলে না তো। ঋতু দম নিয়ে ফের বলল, ভুলে বিচ্ছেদ চেয়েছিলাম, দিলেন মৃত্যু। চরিত্রের দিকে আঙ্গুল উঠানোর মানে যদি জানতে, তাহলে বুঝতে পারতে আমি তোমার জন্য সেদিনই পাড়া গিয়েছি। ঋতু কিছু বলল না। নিজের একটা ভুলের জন্য বারবার মাপ চাইতে ইচ্ছে করে না তার। একটা মানুষ এত কঠোর কিভাবে হতে পারে, এভাবেই অবাক হচ্ছে সে। এত করে মাপ চাওয়ার পরও মন গলল না, একটাবারের জন্য মাফ করলো না। নিতুর চিনিয়ে দেওয়া পথ ধরে গাড়ি এসে থামলো নিতুর সেই চিরচেনা বাড়ির সামনে। বাড়ির আশেপাশে সবকিছু যেন ঠিক আগের মতোই আছে। বাড়ির খয়েরি রঙের গেটটা টিকে আছে। গেটের পাশে দোকানটা শুধু আকারে আয়তনে একটু বড় হয়েছে, তাছাড়া বাকি সব পূর্বের মতোই রয়ে গেছে। নিতু তখন গাড়িতে চুপচাপ বসে আছে। হঠাৎই হর্ন বেজে উঠল গাড়িতে। নিতু চমকে উঠতেই উৎস বলে উঠল, সরি। এসো, নেমে এসো এবার। নিতু উৎসের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কোনো কথা খুঁজে না পেল সে। তাচ্ছিল্যের হাসি সে গাড়ি থেকে নেমে তটস্থ পায়ে বাড়ির দিকে চলে গেল। উৎস নিতুর ব্যাগটা নিয়ে তাকে অনুসরণ করলো। মা মেয়ে পাশাপাশি বসে আছে। বাড়িতে এই একটা প্রাণমীনা আর একটি কাকপক্ষীও দেখতে পায়নি উৎস। নিতু মাকে দেখার পর থেকে কেঁদেই চলেছে। এ পর্যায়ে কান্না থেমে গেলেও কিছুক্ষণ পর পর ফুপিয়ে উঠছে। নিতু মা মেয়েকে সামলে জামাতার জন্য নাস্তার ব্যবস্থা করে ফিরলেন। উৎসকে নাস্তার জন্য বলতেই উৎস বলে উঠল, আমার এখন বাড়ি ফিরতে হবে আন্টি। এগুলো নিতুকে খেতে দিন। ওর ভালো ভালো খাবারের প্রয়োজন আছে। মায়ের হাতের খাবারে যদি একটু সুবুদ্ধি হয়। নিতু কান্না থামিয়ে উৎসের দিকে অবাক দৃষ্টিতে চাইল। এই লোকটা এত কষ্ট দিল, বাড়িতে অবধি রেখে যাচ্ছে, সম্পর্ক ভাঙবে বলছে, এখন আবার এমন খুঁচিয়ে কথা বলতেও ছাড়ছে না। নিতু উৎসের কথার তাল দিয়ে চোখ মুছে এদিক ওদিকে চাইল। মাকে উদ্দেশ্য করে বলল, তোমার অমানুষ কুত্তার বাচ্চা জামাই কই? আমারই নিশ্চয়ই এখন ধরে মানুষের ঘরে পাঠানো হবে। এত সুন্দর চেহারা কি আর পাওয়া যাবে? আমার দেমাকি বর তো আমাকে আর আমার শরীরকে দান করেই যাচ্ছে। রাস্তা পরিষ্কার। নিতুর কথার মানে পুরোটা বুঝতে না পেরে নিতুর আম্মা নূরজাহান বেগমের দিকে তাকালো। নূরজাহান বেগম ধমকের স্বরে বলে উঠলেন, নিতু, উনি তোমার বাবা হন। কী সব উল্টোপাল্টা কথা বলছো? উল্টাপাল্টা কথা? এ বাড়িতে আসার আগে আমার মৃত্যু হলে আমি বেঁচে যেতাম। এই দুনিয়ার সবাই বেঁচে যেত নিতু না থাকলে। তুমিও বাঁচতে আর আমার বড়। উৎস উৎসাহ নিয়ে বলল। আমি আপনাদের কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এখানে? নূরজাহান বেগম মায়ের মাথায় হাত বুলিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, তুমি চিন্তা করো না, ওর বাবা 1 সপ্তাহ আর বাড়ি ফিরবে না। 2 সপ্তাহের জন্য চট্টগ্রাম গেছে। মা মেয়ের মান অভিমান বেশ কিছুক্ষণ চলল। উৎসব বেশ কিছু সময় কাটিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। নূরজাহান বেগম নিতুকে বললেন, জামাইকে এগিয়ে দিয়ে এসো। নিতু উঠে দাঁড়ালো। উৎসকে একবার দেখে পুনরায় মায়ের দিকে ফিরে তাকিয়ে বলল, তাকে এগিয়ে দেওয়া যায় যে আমাকেও এগিয়ে নিত। নিতু প্রস্থান করলো। উৎস মৃদু হাসলো। নিতুকে যখন আর দেখা গেল না তখন সে চুপিসারে বলে উঠল, আন্টি, ওকে চোখে চোখে রাখবেন। রাতে প্রয়োজনে ওর সাথেই ঘুমাবেন। আঙ্কেল আসলে বা কোনো ধরনের বিপদ ঘটলে অবশ্যই আমাকে কল দেবেন। আমি ওকে বিপদে ফেলতে এখানে নিয়ে আসিনি। ওকে যত্নে রাখবেন।
নূরজাহান বেগম মৃদু হেসে শুধালেন। আমার মেয়েকে খুব ভালোবাসো বাবা? উৎস কিছুক্ষণ চুপ রইল। উত্তর নেই তার কাছে। কখনো মনে হয় নিতু তার অভ্যাস হয়ে গেছে, তাকে ছেড়ে থাকা সম্ভব না। আবার কখনো নিতুর অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথায় ভেতরটা জ্বলে যায়। তবু মেয়েটার খারাপ সে চাইতে পারে না। মাঝে মাঝে আগলে রাখতে ইচ্ছে করে, কিন্তু পরক্ষণে মনে হয় টিকবে তো সবকিছু। উৎসকে চুপ থাকতে দেখে নূরজাহান বেগম আবার শুধালেন। কি ভাবছো? উৎস থেমে থেমে বলল। জানি না, হয়তো ভালোবাসি, আবার হয়তো না। আমি আসলে বুঝে উঠতে পারি না। কথাটা বলেই উৎস বাড়ির গেটের দিকে এগিয়ে যেতে শুরু করলো। নূরজাহান বেগম তার পেছন পেছন অগ্রসর হলো। বাড়ি থেকে বের হওয়ার এক মুহূর্তে বলে উঠলেন। আপনি প্লিজ আমার কথাটা মাথায় রাখবেন। আপনার কথা ভেবেই আমি এত বড় রিস্ক নিয়েছি। ওর যেন কোনো ক্ষতি না হয়। ও এখন আপনার দায়িত্ব। নূরজাহান বেগম উৎসকে আশ্বস্ত করে বললেন। আমি তো ওর মা, তুমি একদম চিন্তা করো না। অন্যরকম কিছু হওয়ার আশঙ্কা হলে আমি জানাবো। হাসছি। কথাটা বলেই বেরিয়ে গেল উৎস। উৎস যাওয়ার পর থেকে জানালার পাশে মন খারাপ করে বসে আছে। মাঝে মাঝে এখানে ওখানে শব্দ হলে চমকে উঠছে সে, যেন মৃত্যুপুরীতে প্রতিটা নিঃশ্বাসের শব্দ জোরালো হয়ে উঠেছে। শব্দ তীব্র হলেই যেন নির্ঘাত মৃত্যু। উৎস যাওয়ার পর থেকেই সে একই জায়গায় বসে আছে। নুরজাহান বেগম কিছু সময় পর পর মেয়েকে উঁকি দিয়ে দেখছেন আর কাজ করছেন। কতগুলো দিন পর মেয়েটাকে আজ কাছে পেয়েছে তিনি। নিজের দ্বিতীয় বিয়ের পর থেকে মেয়েটার সাথে দূরত্ব তার ক্রমেই বেড়েছে। মাকে চুপচাপ বসে থাকতে দেখে হাতের কাজ শেষ করে নিজের মায়ের কাছে এগিয়ে এলেন। আলগোছে বসলেন পাশে। কিন্তু আনমনে বসে কিছু একটা ভাবছিল। বাহুতে স্পর্শ পেতেই ছিটকে গেল সে। নূরজাহান বেগম হতাশ হলেন। তুমি এমন ভয়ে ভয়ে কেন থাকো সব সময়? নিতু গম্ভীর হলো, সোজালো গলায় জবাব দিল। কেন ভয় পাই তোমার স্বামীর বাড়িতে, সেটা যদি তুমি জেনেও না জানার মতো থাকো, তাহলে তো আমার কিছু বলার নেই। উনি তোমার বাবা হন? কারেকশন করে নাও, বাবা নয় সৎ বাবা। সৎ বাবাও তো ভালো হয়। ওনাকে নিজের পরিচয় দিতে লজ্জা লাগে আমার। উনি শুধুই তোমার স্বামী। দীর্ঘশ্বাস ফেললেন নূরজাহান বেগম, মলিন মুখে বললেন। তুমি ছোটবেলা থেকে তাকে অপছন্দ করো, অথচ সে তোমাকে সবসময় আমাদের সাথে রাখতে চেয়েছে। তোমাকে ভালোবাসেন নিজের মেয়ের মতো, আর তুমি সবসময় কেমন গাছাড়া ভাবে থাকো। দূরত্ব রেখে চলো। এতগুলো বছর বাইরে ছিলে তুমি, নিজের কেরিয়ার গড়েছো। তুমি বাড়িতে একটা টাকা দিয়েছো কখনো? সে তবুও এসব কিছু বলে না। সে চায় তুমি আমাদের সাথে ভালো সম্পর্কে থাকো। নিতু সহসা বলে উঠল। আমার বাবা আমার জন্য টাকা রেখে গিয়েছিলেন। সেই টাকা দিয়ে আমি বিদেশ গিয়েছি, থেকেছি, পড়েছি। তোমাকে তোমার স্বামী ধরে রেখেছে শুধুমাত্র আমার জন্য। যে কয়েকবার দেশে এসেছি সেই কয়েকবারই উনি আমাকে দেশে রেখে দিতে চেয়েছেন। তাছাড়া আর কি কি হয়েছে আমার সাথে সবই তুমি জানো। নোংরা মানুষ উনি। ঘৃণা করি আমি তাকে। আমার শৈশব নষ্ট করেছে। আমি তোমাকে সবটা বলেছি। তুমি তার প্রেমে এতটাই অন্ধ যে এতগুলো বছর পরেও আমাকে বিশ্বাস করো না। তোমার মতো মা কারণ না হোক, ওই লোকটার মতো তুমিও আমার খারাপ জীবনের জন্য দায়ী। উৎস আমার ওপর রাগ করে আছে। উনি আর যাই হোক তোমার মতো না। আমি যদি আমার কালো অতীত ওনাকে বলতাম, তাহলে উনি আমাকে এখানে অন্তত রেখে যেত না। আমি চাইনি সিম্পাথি নিয়ে ওনার লাইফে থাকতে। আমি এখানে প্রতিটা সেকেন্ডে অনিরাপত্তায় ভুগছি। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। যে লোক আমাকে খুঁজে বেড়াচ্ছে তার বাড়িতেই আমি কিভাবে থাকতে পারি? নূরজাহান বেগম করুণ স্বরে বললেন। তুমি তোমার বাবাকে অপছন্দ করো বিধায় একটা মন গড়া গল্প মনে মধ্যে পুষে বড় হয়েছো, সেটা থেকে তুমি বের হতে পারোনি। নিতু চোখ সচল করে উঠল। তুমি বারবার ভুল করো। উনি তোমার বর, আমার বাবা নন। তুমি এখনো বিশ্বাস করো যে তোমার বর আমাকে মেয়ের মতো ভালোবাসে, কাছে রাখতে চায়, তাই উনি আমাকে বিদেশে থাকতে দিতে চায় না। তুমি এখনো চোখে কালো কাপড় বেঁধে বসে আছো মা। আমার তোমার কাছে এলেই নিজেকে খুব অসহায় লাগে। একটা লোকের জন্য তুমি আমাকে এখনো অবিশ্বাস করো। নিজের পেটের মেয়েকে বিশ্বাস করে উঠতে পারলে না। ওই লোকটা কি জঘন্য সেটা আমি জানি।
তোমার চোখের সামনে যেদিন আমার বড় কোনো ক্ষতি হবে সেদিন তুমি বুঝবে। নূরজাহান বেগম কিছু বলবেন, তখনই নিতু হাত দিয়ে ইশারায় দরজা দেখিয়ে বলল, যাও তো এখান থেকে। কাউকে কারোর কথা সহ্য হচ্ছে না আমার। নিজেকে অসহ্য লাগছে। উৎসকে আমি কিছুতেই আর মাফ করব না। সেও বুঝবে মাফ না পেলে ঠিক কেমন লাগে। নূরজাহান বেগম নিতুর মাথায় স্নেহের হাত রাখতে সরে বসলো নিতু। নূরজাহান বেগম মাথা নামিয়ে বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল মা। যোগাযোগ বিচ্ছিন্ন করেছিস, এত দূরত্ব রেখেছিস যে আমি আর সাহসী করে উঠতে পারিনি যোগাযোগ করার। এবার তোকে দেখার, একটু স্পর্শ করার, বুকে জড়িয়ে নেওয়ার লোভ কিছুতেই যাচ্ছিল না। তুই যদি সত্যিও হয়ে থাকিস তবে বলবো তোর ভয় নেই। এখন এ বাড়িতে আমি আর তুই ছাড়া কেউ নেই। তোর বাবা আসার আগে না হয় চলে যাস, একটু তো মায়ের মনটা শান্ত করতে দে। নিতু কিছু বলল না, অভিমানের মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মেয়ের নীরবতা অনেক কিছু বুঝিয়ে দিল নূরজাহান বেগমকে। কিছুক্ষণ মেয়েকে এলোমেলো অশ্রুসিক্ত নয়নে দেখে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। নিতু বুঝলো মায়ের অবস্থা। কি বা করবে সে? বয়স তো তারও কম হলো না। এতগুলো বছরেও কি মেয়েকে বিশ্বাস করতে পারলো না? কোনো মেয়ে নিজের সৎ বাবাকে শুধুমাত্র অপছন্দের জন্য নিজেকে জড়িয়ে মিথ্যে বলবে? হ্যাঁ, অন্যের সাথে নিজের সম্মান যাবে সেটা কি সে ভাববে না? মৃত্যু বুঝে উঠতে পারে না এই লোকটা তার মাকে কি এমন জাদু করে রেখেছে যে কোনো কথায় সেই দিকে যেতে দেয় না। উৎস সারাদিন বাসায় থাকতে পারেনি। ফারিনা বেগমের প্রশ্নের উপর শুধু প্রশ্ন করেই গিয়েছে। কিছু না বলতে পারায় এক পর্যায়ে ফারিনা বেগম উৎসের সাথে অসম্ভব খারাপ ব্যবহার করেছেন। অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়ায় প্রেশার বেড়ে গিয়েছে। ডাক্তার ডাকতে হয়েছিল। বাড়িতে নতুন আসা মেয়েটা ফারিনা বেগমের দেখাশোনা করছে। সারাদিন পর উৎস নিজের রুমে দ্বিতীয়বারের মতো এলো। সকালে বের হওয়ার সময় রুমটা যে অবস্থায় পড়েছিল ঠিক ওভাবেই আছে। ক্লান্ত লাগছে শরীরটা। সারাদিন এখানে ওখানে মাকে নিয়ে কম বিপদ তো হলো না। সব মিলিয়ে শরীর আর সায় দিচ্ছে না। সোজা গিয়ে ডিভানে শরীর এড়িয়ে দিয়ে দিল সে। সাথে সাথে চোখ জোড়া বন্ধ হয়ে এলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা। মৃদু হাওয়া বইছে বাহিরে। হঠাৎ এক ঝটকায় জানালা শব্দ করে বন্ধ হয়ে গেল। চমকে উঠল উৎস। বুঝলো মাথাটা খুব ব্যথা করছে। চোখ বন্ধ করে হাত দিয়ে কপালে ডলতে ডলতে বলে উঠল, নিতু, এক কাপ চা দাও তো, মাথাটা খুব ধরেছে। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকেই অপেক্ষা করলো উৎস। কারো কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে এদিক ওদিক চাইলো। পরক্ষণেই মনে পড়ল সকালের কথা। বিস্তারিত চোখ খিচে বন্ধ করে নিল সে। প্যান্টের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আড়মোড়া ভেঙে উঠে বসলো উৎস। পকেট থেকে ফোন বের করে দেখল নিতুর মা নূরজাহান বেগম কল করেছেন। উৎস কোনো কিছু না ভেবে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভীত সন্ত্রস্ত গলায় ফিসফিস করে কেউ বলে উঠল, বাবা, দয়া করে তাড়াতাড়ি এসো, বড় বিপদে আছি। মেয়েটাকে বাঁচাও, ওর বাবা ওকে নিয়ে। কথা শেষ করতে পারলো না বেচারি। কল কেটে গেল। উৎস পুনরায় বারবার কল করার চেষ্টা করলো। কিছুতেই কিছু হলো না। ফোন বন্ধ। উপায় না পেয়ে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল সে। মনে মনে ভাবলো, নিতুর কোনো বিপদ হলো না তো? প্রায় ঘন্টা খানেকের মাথায় নিতুর বাড়ির সামনে পৌঁছালো উৎস। এতটা পথ কি যে দুশ্চিন্তায় কেঁদেছে তা পরিমাপ করার মতো নয়। বাড়ি থেকে সোজা গাড়ি নিয়ে বেরিয়েছে সে। ড্রাইভিং করতে করতেই স্বামী নিতু এবং নিতুর মাকে কল করছে। কেউই ফোন রিসিভ করেনি। আজকে পথ যেন শেষ হতেই চাইছিল না। দুর্গম পথেও স্বাভাবিকের চেয়ে গতি অনেকটা বেশি ছিল। এতটা পথ কিভাবে সে এসেছে সেটা সে জানে না। বাড়ির সামনে গাড়ি থামতেই দ্রুত গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটল। বাড়ির মেন গেট বাহির থেকে আটকানো। উৎস ভালো করে খেয়াল করে দেখলো গেটে তালা ঝুলছে। মুখে হাত দিয়ে ব্যস্ত পায়ে পায়চারি করে ভাবতে থাকলো, কি করা যায় এখন। মা মেয়ে দুজনের নাম্বার পুনরায় কল দিল। হতাশ হলো সে।
ফোনের আশেপাশে বোধহয় কেউই নেই। এখন কি করবে সে? এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত? পুলিশকে কল করবে? তার আসতে আসতে তো অনেক দেরি হয়ে যাবে। যা করার তাকেই করতে হবে, এবং সেটা খুব দ্রুত। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে গেটটা ভালোভাবে দেখলো উৎস। রংচটা গেটটা আকারে ছোট, একটু চেষ্টা করলেই লাফিয়ে ভেতরে প্রবেশ করা যাবে। আর কিছু ভেবে সময় ব্যয় করার মতো সময় নেই তার হাতে। ফোনটা পকেটে রেখে লাফিয়ে উঠল গেট দিয়ে। অনেক কষ্টে স্বল্প সময়ে পরে পেরিয়েও গেল। লাফিয়ে ওপাশে নিচে নামলো। পুরো বাড়ি অন্ধকার। ফোন বের করে পুনরায় আলো জ্বালিয়ে নিতুর নাম নিয়ে ডাকাডাকি শুরু করলো। পুরো বাড়ি ফাঁকা, কোথাও কেউ নেই। উৎস ঘামছে, অসহ্যকর লাগছে সবকিছু। মৃদু চিন্তায় সবকিছু এলোমেলো লাগছে। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে গেল সে। অস্থির দেখাচ্ছে তাকে। কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎই এক রুম থেকে গোঙানির আওয়াজ ভেসে এলো। কান সজাগ হলো উঠছে। পুনরায় আওয়াজ শুনতেই সেদিকে দৌড়ে গেল। দরজার বাহির থেকে আটকানো। দ্রুত দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করলে সে মেঝেতে পড়ে থাকতে দেখা গেল নূরজাহান বেগমকে। উৎস তাড়াতাড়ি করে ওনার মুখের বাঁধন খুলে দিল। নূরজাহান বেগম হাঁপাচ্ছেন। উৎসর হাতের বাঁধন খুলতে খুলতে শুধালো, নিতু কোথায়? আপনার এই অবস্থা কেন? নূরজাহান বেগম হাঁপাতে হাঁপাতেই বললেন। নিতুকে তুমি বাঁচাও বাবা। উৎস শুধালো, ও কোথায়? আপনি তো বলেছিলেন আপনি ওকে দেখে রাখবেন, ওর কোনো বিপদ হবে না। আপনি তো সব কিছু জানেন। আমি ওকে রেখে যেতে চাইনি, শুধুমাত্র আপনার কথা ভেবে আমি ওকে এখানে রেখে গিয়েছি। নূরজাহান বেগম চোখ বন্ধ করে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলেন। উৎসকে অধৈর্য হতে দেখে বললেন, তুমি সকালে নিতুকে রেখে গিয়েছিলে, সব কিছু ঠিকঠাকই ছিল। সকালে রাগ দেখালেও দুপুরে আমার হাতে ভাতও খেয়েছে আমার মেয়ে। সন্ধ্যার দিকে ওর বাবা ফিরে এসেছে হঠাৎ করে। তার এখনও 1 সপ্তাহ পর ফিরে আসার কথা ছিল। হয়তো বাড়ির আশেপাশে কেউ তাকে খবর দিয়েছে আর সকালে রওনা দিয়েছে। তাছাড়া অত দূর পথ তাড়াতাড়ি আসার কথা নয়। উৎস ব্যস্ত গলায় বলে উঠল। নিতু কোথায় সেটা বলুন, আমি অন্য কিছু শুনতে চাই না। নূরজাহান বেগম ফুঁপিয়ে উঠলেন। কাঁদতে কাঁদতে বললেন, ওর বাবা কয়েকজনকে সাথে করে এনেছিল, ওকে জোর করে কোথাও নিয়ে গেছে। আমি ওনার নতুন রূপ দেখলাম আজ, কিছুই বুঝতে পারছি না আমি। উৎস অবাক চোখে নূরজাহান বেগমের দিকে তাকালো। কোথাও নিয়ে গেছে মানে? কোথায় নিয়ে গেছে আপনি জানেন না? ওকে কেন অন্য কোথাও নিয়ে যাবে? কি একটা নাম বলেছিল, মনে করতে পারছি না। মনে করুন জলদি, আমার হাতে সময় নেই। 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে। ওর কিছু হলে আমি নিজেকে মাফ করতে পারবো না। নূরজাহান বেগম উৎসের ছটপটানি স্বভাব দেখে জোর করে মনে করার চেষ্টা করলো। কিছু মুহূর্ত পর মনে হতেই নামটা জানিয়ে দিল উৎসকে। উৎস আর দেরি না করে নূরজাহান বেগমকে ওভাবেই একা ফেলে দ্রুত বেরিয়ে গেল। গাড়িতে বসে